জুলাই গণঅভ্যুত্থান বদলে দিয়েছে ইতিহাস। এক বছর পেরিয়ে আরো একটি জুলাইয়ের দ্বার প্রান্তে আমরা। কিন্তু এই এক বছর সময়ের মধ্যে কতটুকু পরিবর্তন করতে পেরেছি আমরা? শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে কি? সমাজ, রাষ্ট্র, রাজনীতিতে স্থিতিশীলতা ফিরেছে কি? এই মুহূর্তে আপনার, আমার কিংবা আমাদের কাছে বাংলাদেশটা আসলে কেমন? এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আমার মুখোমুখি হয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, চেয়ারম্যান জনতার পার্টি, ভূ রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক। স্বাগত। সার্বিকভাবে যদি এক কথায় উত্তর দিতে চাই, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থান যেটাই বলি না কেন আমরা শুরু করেছিলাম, প্রাপ্তির মানে দণ্ডে সেটা অনেকটা হতাশাজনক অবস্থায় আমরা আছি। তো সামনে একটাই ভালো জিনিসের দিকে তাকিয়ে আছি, যে এক চিলতে আসা যেটা, সেটা একটা নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচন। এছাড়া সার্বিকভাবে আগেও আমি অনেকবার আপনাদের এই শোতে এসে বলেছি, অনেক শোতে বলেছি যে একটা সফল বিপ্লবের যে কিছু দণ্ড আছে, মাপকাঠি আছে, সেই ক্ষেত্রে জুলাই অভ্যুত্থান বিপ্লবটা ব্যর্থ হয়েছে। সো এখান থেকে সুফল কোনো কিছু পাওয়ার আমি সম্ভাবনা দেখছি না। এখন প্রত্যেকটা বিপ্লবের তো কিছু কারণ থাকে, যেমন এই বিপ্লব, এই অভ্যুত্থান বা বিপ্লব, আজকে আমরা হয়তো এটাকে বিপ্লব বলছি, কিছুদিন পরে অভ্যুত্থান বা গন্ডগোল। আপনার দৃষ্টিকোণ থেকে আপনি বলছিলেন যে জুলাই বিপ্লব ব্যর্থ হয়েছে, এর প্রভাব আসলে আমাদের দেশে কিভাবে পড়বে? মানে দেশের প্রভাবটা এভাবে পড়বে যে সামনে যে নির্বাচনটা হবে, যে কোনোভাবেই হোক যে নির্বাচনটা হবে, নির্বাচনের পরবর্তী যে সরকারটা আসবে সেটা আরও দানব আকারে ফিরবে, অলিগারকে আবার ফিরবে, অর্থ পাচার বেড়ে যাবে, গুণ খুম এই মাত্রাগুলি প্রচণ্ড রকম বেড়ে যাবে। কারণ এগুলিকে কেন্দ্র করে বিপ্লব হচ্ছে গিয়ে আপনার প্রি কন্ডিশন ফর পিস, রাইট? এবং এই যে বিপ্লবটা হলো, আপনি এখন কি আলামতটা দেখতে পাচ্ছেন যার মাধ্যমে আমরা আশাবাদী হতে পারি যে সামনের বাংলাদেশে সব ক্ষেত্রে কোনো উন্নতি, সুবতাস, উন্নয়ন, শান্তি, মানে গুম খুনহীন বাংলাদেশ আসবে? কি কারণটা আছে যে আমরা এই বিশ্বাসটা করব? এটার জন্য দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল যে একটা জাতীয় ঐক্য তৈরি করা। সেই ঐক্য কি আমাদের তৈরি হয়েছে? এবং গত প্রত্যেকটা বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে কিন্তু দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এখন দেখুন আপনার জিডিপি গত 34 বছরের সবচেয়ে লোয়েস্ট জিডিপি। প্রত্যেকটা বিপ্লব, এটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দোষ না, 90-তে হয়েছে, 2006-7-এ হয়েছে, কিন্তু এটার থেকে যে উত্তরণের যে বিষয়, এখান থেকে যে উন্নতি করার যে বিষয়, তাহলে কি গণতান্ত্রিক উন্নতি? তার মানে গণতন্ত্র কি আমাদের গণতন্ত্র, তো আমি আগেও বলেছি যে আমাদের গণতন্ত্রটা হচ্ছে বানরের তৈলাক্ত বাঁশের মতো। রাজনৈতিক দলগুলি এখানে বানর এবং গণতন্ত্রটা হচ্ছে একটা তৈলাক্ত বাঁশ। মানে আমরা উঠি আবার নামি, উঠি এবং নামি। সর্বশেষ যেটা হলো 5ই অগাস্টের পরে একেবারে ভূমিতে, একদম গ্রাউন্ড জিরোতে এসে পৌঁছালাম। আর সামনে যে গণতন্ত্র উত্তরণের যে পদ্ধতি, সেখানে যে সকল রাজনৈতিক দলের একটা ঐক্যমতের ব্যাপার ছিল, সেটা তো হচ্ছে না। তো সুতরাং কি হবে এখানে? আপনি কি দুর্নীতি দমন কমাতে পারবেন? আপনি এই যে অর্থ পাচার কমাতে পারবেন? কোনটা সাইডে কিভাবে আপনি করবেন? এটা তো সিস্টেম। আপনি বলছিলেন যে সামনে আরো একটি দানবীয় সরকার আমরা দেখব। যদি তাই হয় তাহলে কি আমরা আবার অপেক্ষা করব আরো একটি গণঅভ্যুত্থানের? হ্যাঁ, গণঅভ্যুত্থানে বাংলাদেশে তো দেখুন আপনি গড়ে 10 বছর পর পর এরকম বড় বড় একটা অভ্যুত্থান হয়। এখন হচ্ছে মানুষের চয়েস। এখন এবার যেমন মানুষ ডাকে সাড়া দিয়েছে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে, তখন মানুষ চিন্তা করবে যে আমরা এই ধরনের বিপ্লব করে লাভটা কি 10-12 বছর পর। বাট এমন কিছু ব্যাপার এসে দাঁড়াবে যখন অসহিষ্ণু, মানে মানুষের সহ্যের সীমার বাইরে চলে যাবে, তখন সাধারণ মানুষ কোনো না কেউ এটার প্রতিবাদ করবে, দাঁড়াবে। কিন্তু কথা হচ্ছে এই যে ওই যে মানে দুষ্ট চক্র যেটা, হ্যাঁ, অলিগার্কির দুষ্ট চক্র, দুর্নীতির দুষ্ট চক্র, এটা ঘুরে ফেরে। কারণ আমি যে মানে পৃথিবীর ইতিহাসে যে সফল বিপ্লবগুলি আছে, মানে আমরা ওইটাকে সফল বিপ্লব বলবো যেটার ফলাফল বা সুফল প্রায় 30-40-50 বা 60 বছর এরকম সময় ধরে এক্সিস্ট করেছে। এটা ইউকেতে হচ্ছে 1640, স্থিতিশীলতা ফিরেছে যেখানে, রাইট, যেখানে ইভেন আপনি ইরানেরকে দেখেন, ইরান 79 সাল থেকে
অদ্যাবধি এখনো কিন্তু তাদের যেটা চেয়েছিল তারা বাস্তবায়ন করতে পেরেছে। ইংল্যান্ডে বলেন, তারপরে আপনার রাশিয়াতে বলেন, বলশেভিক রেভলিউশন বলেন, তারপরে ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, প্রত্যেকটা বিপ্লব কিন্তু 100-200 বছর বা 50 বছর 60 বছর মিনিমাম তাদেরকে একটা স্ট্যাবিলিটি দিয়েছে। কিন্তু আমাদের এই 1 বছরের মধ্যে এমন কি ঘটলো বা আমরা কি পেলাম? আপনি আমার কি গ্যারান্টি, কে আমাদেরকে গ্যারান্টি দেবে যে আমাদের এই বিষয়গুলি আর ফিরবে না, অর্থ পাচার বন্ধ হয়ে যাবে, দুর্নীতি কমে আসবে? এবং আপনি বারবার দুষ্টচক্রের কথা বলছেন, অলিগার্কের কথা বলছেন, এই বলয় বা এই বৃত্ত থেকে আমরা কিভাবে বেরোবো? এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক। এই বৃত্ত থেকে বের হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দরকার, সৎ, আদর্শ এবং সাহসী দেশপ্রেমিক নেতৃত্ব। এটার কোনো বিকল্প নেই। পৃথিবীর যতগুলি সফল বিপ্লব আছে, এটার কিন্তু মূল কারণ সফলতার শুধুমাত্র নীতিগত বিষয় নয়, এখানে নেতৃত্ব একটা ফ্যাক্টর ছিল। আমি যদি 2-3টা দেশের কথা বলি, মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ, তারপরে আপনার সিঙ্গাপুরে লি কুয়ান, হ্যাঁ, এই এনারা যে, বা জাপানের কথা বাদ দিলাম, তারা ম্যাথডিক্যালি একটা সুশৃঙ্খল জাতি, বা সব কিছু তাদের শিক্ষা থেকে শুরু করে সব কিছুই তাদের, ইটস এ ডিফারেন্ট কান্ট্রি ইন দ্য প্ল্যানেট। সো তাদের সাথে না মিলালো যে এই দুটা দেশ যদি আপনি দেখেন, এখানে কিন্তু মূল কাজটা করেছে হচ্ছে নেতৃত্ব। এখন দেখুন, একটা দেশের স্বাধীনতার পরে যে আদর্শভাবে যদি একটা দেশ গঠন করতে চায়, তার 4টা পর্ব আছে। প্রথম পর্ব হচ্ছে অ্যাথলেট পর্ব। অ্যাথলেট পর্বটা হচ্ছে এরকম যে এখানে ক্রীড়াবিদের মতো প্রত্যেকটা মানুষকে দেশের জন্য কাজ করতে হবে ডে নাইট, হ্যাঁ। এরপর এটা হচ্ছে ওয়ারিয়ার পর্ব, মানে সেকেন্ড স্টেজ, এরা যেমন সৈন্য যেমন বুঝে শুনে কোথাও দৌড়ায়, কোথাও রেস্ট নেয়, কোথাও মানে ফ্রন্ট রোল দেয়, এরকম বুঝে শুনে তার এফোর্টটা দেয়। এরপরেরটা হচ্ছে যে আপনার স্টেটসম্যান স্টেজে আপনার প্রতিবেশী, মৌলিক অধিকার, নৈতিক শিক্ষা, এই বিষয়গুলি আসে। এরপরে রিকনসিলিয়েশন বা রিয়েলাইজেশন পর্ব, যেখানে বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্ব নাগরিকত্ব, এই ফরম্যাটে এই 3টা দেশই কিন্তু পৃথিবীর ইতিহাসে ডেভেলপ করেছে, জাপান, মালয়েশিয়া অ্যান্ড সিঙ্গাপুর। আমি শুধু নেতৃত্বের কথা বলছি না, তা আমরা এখানে না ফলো করছি স্টেজ, না পাচ্ছি আমরা নেতৃত্ব। আপনি বলুন, স্বাধীনতার পর থেকে অদ্যাবধি আমরা কোন নেতৃত্বটা পেয়েছি যে সৎ, সাহসী, দেশপ্রেমিক ছিল? বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব, আমি অনেকবারে বলেছি যে এখানে যে যত বড় নেতা, তার তত বেশি দুর্নীতি, তার তত বেশি অর্থ পাচার, তার তত বেশি চরিত্রহীনতা। তাহলে আপনি কিভাবে আশা করেন একটা রাষ্ট্রের যদি জনাব শামীম কামাল, এখানে শুধু কি আসলে নেতৃত্বের দায়? আমরা যে মূল্যবোধের অবক্ষয় দেখছি, এই যে সামাজিক নিরাপত্তা সূচকে আমাদের যে অবনমন দেখছি, এর জন্য কি আসলে শুধুই মাত্র রাজনৈতিক নেতৃত্ব দায়ী? রাজনৈতিক নেতৃত্ব, আমি এই জন্য বলছি যে রাজনৈতিক নেতৃত্ব যদি খুব শক্তিশালী একটা নেতৃত্ব আমরা পাই, একটা যাদের যে নেতৃত্বের ভিশন আছে, এন্টারপ্রেনারশিপ যদি আমরা পাই, সে না আপনার নৈতিক শিক্ষার কথা বলবে। কারণ আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতাকে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করে। মানে আমাদের বলে না যে সবার উপরে দেশ, তার উপরে তার নিচে দল, এবং তার নিচে হচ্ছে জনগণ বা আমরা। কিন্তু আমাদের তো সিস্টেমটা উল্টা, সবার উপরে নেতা যা বলবে দ্যাট ইজ ফাইনাল। এটা রাষ্ট্রের পক্ষে গেল না বিপক্ষ। সুতরাং পুরো প্রসেসটা হচ্ছে রিভার্স। তাহলে রাজনৈতিক দলগুলো যে গণতন্ত্রের কথা বলে, নিজের দলে কতটা গণতন্ত্রের চর্চা তারা করে? কোনো গণতন্ত্র নাই। আপনি বলুন যে দেশের সর্বোচ্চ শীর্ষ নেতা, যে দলের শীর্ষ নেতা, যে তার চিন্তা ভাবনা, তার আদর্শর নিচে তার থেকে বড় কেউ হইতে পারে না। তাহলে কি গণতন্ত্রের মোড়কে আমরা রাজতন্ত্র দেখছি? এটা তো রাজতন্ত্র না। রাজতন্ত্র তো একটা সিস্টেম ফলো করে। এটাকে আপনি ছদ্ম গণতন্ত্র বলতে পারেন, অ্যাজ পার দ্য ডেমোক্রেটিক। এই বিষয়টা কি আসলে একনায়কতন্ত্রকে উৎসাহিত করে কিনা? না, একনায়কতন্ত্র অন্য জিনিস। একনায়কতন্ত্র আমি বলবো না। যদি বেনেভোলেন্ট একনায়কতন্ত্র হয়, যদি জনকল্যাণমুখী একনায়ক, ফাইন। এটা পৃথিবীর অনেক দেশে, গাদ্দাফির মতো, সাদ্দাম হোসেনের মানুষ, তারা ছিল বেনেভোলেন্ট ডিকটেটর। এরকম হলে তো আলহামদুলিল্লাহ, দ্যাট কুড হ্যাভ বিন ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফর্ম ফর বাংলাদেশ। এটা তো নয়। এখানে তো একনায়কতন্ত্র বলতে পারেন যে একদলীয় শাসন, বা যে দল ক্ষমতায় আসছে বাকি সবাইকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে সে এককভাবে ক্ষমতায় থাকার জন্য যা প্রয়োজন তাই করবে। এখানে গুম খুমের ব্যাপারগুলো কেন আসছে? প্রতিপক্ষকে খুন করে, গুম করে হলেও যদি সে ক্ষমতায় থাকতে পারে। এবং দেখুন আপনি, কোনো মন্ত্রীর, কোনো রাজনীতিবিদের 400-500 বাড়ি বিদেশে থাকে কিভাবে? এটা কি ধরনের সাইকি, কি ধরনের, আমি ঠিক জানি না। এটা কি ক্লিপ্টোমেনিয়া টাইপের একটা ডিজিজ? একটা মানুষের 400 বাড়ি বিদেশে থাকে কিভাবে? আপনি দেখুন যে বাংলাদেশের 95% রাজনীতিবিদ, তাদের কত টাকা বাইরে শিফন হয়েছে, তাদের ফ্যামিলি বাইরে, তাদের বেগমপাড়ায় বাড়ি, দেশে ব্যবসা, হোয়াট নট। তাহলে হচ্ছে কি, যখন
রাজনৈতিকভাবে তারা ক্ষমতায় থাকছে, তার একমাত্র মানে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সে তার নিজের পরিবার এবং তার দল, যেটা আমি ওই যে বললাম যে সবার উপরে হচ্ছে মানে নেতা। এই নেতা যেটা বলেছে তার বাইরে যাওয়ার কোনো সামর্থ্য নেই। আপনি দেখুন আওয়ামী লীগ বা বিএনপিতে অদ্যাবধি আদার দেন একটা পরিবার অন্য কাউকে কি কখনো নেতৃত্বের জায়গায় বসাতে পেরেছে? পারবে না, এটা কেউ মেনেও নেবে না, অনুগত। সো এটা তো ডেমোক্রেসিক প্রসেস হতে পারে না। এটাই অলিগার্কি, আসলে এটাকে অলিগার্কি বলা হয়। তো অলিগার্কি ফিরবেই। অলিগার্কিকে দমন করার জন্য দেখুন পৃথিবীর, যেমন আমি ইথিওপিয়ার একটা উদাহরণ, 1974-এ ওরা হঠাৎ করে মিলিটারি অফিসার একটা কু করে বলে যে আমরা অলিগার্কি দূর করব। সম্ভব না। অলিগার্কি দূর করার জন্য বেসিক যে জিনিসগুলো দরকার আছে, নৈতিক শিক্ষার ব্যাপার আছে। নৈতিক শিক্ষার, আমাদের শিক্ষা ব্যবস্থা কি কোনো নৈতিক শিক্ষা আছে? এর মধ্যে কোনো নীতি নৈতিকতা আছে? কোনো কিছু নাই। তাহলে আপনি যেখানে শিক্ষা ব্যবস্থা সেরকম, গণতন্ত্র হচ্ছে 14 গুণ। 14 গণতন্ত্র ডেফিনেশন অনুযায়ী সরকার বলবে যে হ্যাঁ গণতন্ত্র আছে, কিন্তু জনগণের কোনো গণতান্ত্রিক অধিকার থাকবে না। আমাদের তো গণতন্ত্রের ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে। তাহলে 14 গণতন্ত্র থেকে জনগণ কি পাচ্ছে? কিছুই পাচ্ছে না। হতাশা, তদবির, অর্থ পাচার, সাধারণ মানুষ তো ভোগান্তি শেষ নাই। আপনি এখনো দেখুন আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি ভোগান্তিতে কারা আছে? একেবারে সাধারণ মানুষ। মিথ্যা মামলায় যারা তারা শিকার। আমি অনেকবার বলেছি, অনেক মানুষ আছে যারা কোনোদিন ঢাকায় আসেনি, তাদের নামে আজকে মিথ্যা মামলা দিয়ে পুলিশও বাণিজ্য করছে। রাজনৈতিক দল তো করছেই। আজকে গ্রাসরুট লেভেলের, আজকে গ্রামে যান আপনি, সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হচ্ছে সাধারণ মানুষ। এবং রাষ্ট্র তাদেরকে প্রোটেকশন দিতে পারছে না, না পারছে পুলিশ দিতে, না। এই যে মনে করেন যে মিথ্যা মামলায় যারা অভিযুক্ত তারা জামিন পাচ্ছে না। যে মানুষটা কোনোদিন ঢাকায় আসেনি তাকে জয়দেবপুর বা গাজীপুরের ছাত্র হত্যা মামলা আসামি করা হয়েছে, 4 মাস ধরে জেলে আছে। জজ সাহেবরা তাদেরকে জামিন দিতে পারছেন না, দিচ্ছেন না। তাহলে রাষ্ট্র তাদেরকে, এবং বারবার বলা হচ্ছে যে মিথ্যা মামলা যেগুলি হয়েছে এগুলি উইথড্র করা হবে, কাজ হচ্ছে না। তাহলে দেখুন ওই যে সাধারণ মানুষ, নিরীহ মানুষ যারা ঘুমাতে পারছে না বাসায়, যার কাছে আপনার কিছু টাকা আছে, সে এখন হামলার এবং চাঁদাবাজের শিকার। একটা রাজনৈতিক দল একদম টপ টু বটম গ্রাসরুট লেভেলে একদম এনগালফ করে ফেলেছে। এমন কোনো জায়গা নাই যে চাঁদাবাজি মামলা চলছে না। আমার রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল, আমার এটা রেজিস্ট্রেশন আমরা করেছি, এর মধ্যে আমার শেরপুরে আমার দলীয় অফিস করছে, সেখানে গিয়ে চাঁদা চাচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে। তো পুলিশের কাছে গিয়ে তো কোনো সুবিচার পাওয়া যাচ্ছে না। এক চিলতে আসা ওই সেনাবাহিনী মাঠে আছে, তাদের কাছে আমরা আবেদন করেছি। আমার নতুন রাজনৈতিক দল তেমন কোনো বিষয় না, তাদেরকেও হামলা করতে হবে, তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে, তাদেরকে অত্যাচার করতে হবে। সো এইটা এখন ট্র্যাডিশন। এখন একটা বিশাল শূন্যতা কাজ করছে এখানে। পুলিশ কাজ করতে পারছে না, রাষ্ট্র আইনগতভাবে সহায়তা করতে পারছে না, সুতরাং জোর যার মূল্য তার। তো এইটা তো এমনভাবে রিহার্সাল হচ্ছে, যদি এই দলগুলি ক্ষমতায় আসে তাহলে তো এরা তো আরো বেশি রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে তখন এই অন্যায়, অবিচার, দুর্নীতি, রাষ্ট্র আইনগতভাবে কাজ করতে পারছে না বলেই কি মবের মূল্যকে পরিণত হয়েছে রাষ্ট্র? আমি দর্শকদের সাম্প্রতিক রিপোর্ট একটা বিরতি দিচ্ছি, সাথেই থাক। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব, সে কারণেই কি আমরা মবের মূল্যকে পরিণত হতে দেখছি রাষ্ট্রকে? হ্যাঁ, মগ তো আর এখন নাই। মগের মূল্যক যদি নাও বলি, তাহলে কোনো একটা মূল্যক অবশ্যই কাজ হচ্ছে বা কাজ করছে। আমরা এটার প্রত্যক্ষ যে প্রমাণগুলি দেখছি, আপনি খেয়াল করে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার পরে অদ্যাবধি আমার মনে হয় 200 থেকে 250 মানে আন্দোলন হয়েছে। এমন কোনো, সে অটোরিকশা থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই যেখান থেকে আন্দোলন হয় নাই। আমরা পল্লী বিদ্যুৎ থেকে শুরু করে সবাইকে, এখন এনবিআর চলছে বা ইত্যাদি ইত্যাদি। এইগুলি আন্দোলনের যে সবগুলি অযৌক্তিক বা অন্যায় আমি তা বলছি না। আমার প্রশ্ন হচ্ছে যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন আন্দোলন করেই যেন সমাধান করা যায়। এর মাধ্যমে কাজও হচ্ছে। দেখলাম যে যমুনাতে বা শাহবাগে অনেক আন্দোলন করে খুব বড় বড় সিদ্ধান্ত, যেমন আওয়ামী লীগের বিষয়ে যে সিদ্ধান্ত হলো, এগুলো কিন্তু মবেরই ফল। তো একটা রাষ্ট্রে যখন আপনার গতানুগতিক পদ্ধতি বা আইন শৃঙ্খলা বা নীতিমালা যখন কার্যকর করে না, তখনই কিন্তু এই ভায়োলেন্সটা হয়। এটাকে আমরা মব ভায়োলেন্স বলি। আন্দোলন কি কোনোভাবে মবকে উৎসাহিত করছে বলে মনে করছেন? আমি যদি একটি পরিসংখ্যান তুলে ধরি, আইন ও সালিশ কেন্দ্রের হিসেব অনুযায়ী গত 10 মাসে মবের শিকার হয়ে মারা গেছেন 174 জন।
এটাকে মব মানে মব, এটাকে মব জাস্টিস বলা হয়। যে কখন মব জাস্টিস হয়, আমি আমার পিস কিপিং যে অভিজ্ঞতা, আমি যে পিস কিপিং মানে মিশনগুলিতে পার্টিসিপেট করেছি তার মধ্যে দুইটা দেশে আমি এটা দেখেছি, একটা হচ্ছে লাইবেরিয়া, একটা হলো সাউথ সুদান। তো তাদের ধারণাটা হচ্ছে যে যখন রাষ্ট্র, পুলিশ, আইন শৃঙ্খলা ব্যবস্থা কোনো প্রতিকার করতে পারে না, তখন তাদেরকে রাস্তায় পিটিয়ে তাদের বিচার করাটাই হলো জাস্টিস। এইভাবে জাস্টিস প্রিভেল করতে হবে। তাহলে যদি ওই সব দেশে, যুদ্ধবিধ্বস্ত আফ্রিকান এই দেশগুলোতে মব জাস্টিসটা এরকম হয়, এবং এখানে একই ঘটনা ঘটছে, ওই যে আমি যেটা বললাম যে আন্দোলন করে, মব করে, মানুষকে হুমকি দিয়ে রাস্তায় আটকিয়ে হচ্ছে তো কাজ। অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তকে আমরা দেখলাম না, ওই যে উদাহরণ একটু আগে যে দিলাম, আওয়ামী লীগকে ব্যান করলো কিসের মাধ্যমে? ওই তো শাহবাগের আন্দোলনের মাধ্যমে। আমি এটার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু কাজ হচ্ছে তো। একইভাবে আজকে এনবিআর এর যে এটা হলো, সরকার একটা শক্ত সিদ্ধান্ত গেল গতকালকে, আমি যেটা বলছিলাম যে 3600 কন্টেনার কালকে শিপমেন্ট করা যায়নি। স্বাধীনতার পর সবচেয়ে বড় লসটা হয়েছে গতকালকে। তাহলে এই শাটডাউন যে হলো, এরপরে সরকার শক্ত অবস্থানে গেল যে যে কোনো ব্যবস্থা সরকার নিতে বাধ্য হবে যদি এই আন্দোলন প্রত্যাহার করেছে। সুতরাং যখন আন্দোলনকারীরা দেখবে যে দাবি দাবা আদায়ের জন্য এইরকম রাস্তাঘাট ব্লক করা, গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আটক করা বা তাদের প্রতি মানে কোনো ধরনের হুমকি প্রদান করে কাজ করে, তাহলে তাই তো হবে। সো এটার ক্ষেত্রে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা খুব চমৎকার একটা মানে উদাহরণ আছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স একবার স্ট্রাইকে গেল, যে তারা একদম পাইলট থেকে শুরু করে সবাই ইয়ে। তখন লিকওয়ান বললেন যে আমি সামনাসামনি বসতে চাই। তখন লিকওয়ান তাদের সামনে বসে বলে যে আমি 5 ঘন্টা সময় দিলাম, ইউ হ্যাভ টু মেক ডিসিশন। এবং ওনার বই উনি লিখেছেন, আমি সামনাসামনি বসেছি একটা কারণে, যেন আমার চোখের আগুন দেখতে পারে। এবং উনি বলেছেন যে যদি এরা না মানতো, আমি এন্টার সেট আপকে আমি বাধ্যতামূলকভাবে আমি অবসরে পাঠাতাম বা বরখাস্ত করতাম। সো এরকম ড্রাস্টিক। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ, তাদের সময় তো স্বল্প, প্রত্যেক জায়গায় এরকম শক্তিশালী হতে চাইলে পারবে না, তার পুলিশ এখনো কাজ করছে না, আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা কি আপনার মনে করেন যে সেভাবে কাজ করতে পারছে? তাও পারছে না। আমরা তো অনেক কিছু দেখছি, অনেক কিছু আমরা রিয়েলাইজ করছি। আপনি দেখুন আজকে মানে বিএনপির যত ধরনের মামলা হামলা যতগুলো ছিল, একটার পর একটা কিভাবে এটা ইয়ে হয়ে যাচ্ছে, এটা খারিজ হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে, তাই না? তো বিষয়টা হচ্ছে যে আজকে যারা এই দায়িত্বটা পালন করছেন, তাদের সময়, তাদের স্থায়িত্ব, তাদের অথরিটি, সব দিক থেকে তাদের সীমাবদ্ধতা আছে। এর মধ্যে তো অযাচিত অনেক, এই যে করিডোর সহ, বন্দর সহ অনেক কিছু অযাচিত বিষয় নিয়ে মানে ঝামেলা আছে সরকারের মধ্যে। সুতরাং মগের মূল্যক তো একটা টার্ম, কিন্তু এখন মনে হয় যে অন্য একটা মূল্যক শুরু হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে যে রাষ্ট্রটা এখনো কার্যকরীভাবে উঠে দাঁড়াতে পারছে না। এখানে রাজনৈতিক দলগুলোর যথেষ্ট সহনশীলতা দেখানোর কথা ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিশেষ করে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে একটু সংস্কার করার প্রয়োজন ছিল, এগুলি কাজ কিছুই হয়নি। সুতরাং এখান থেকে হঠাৎ করে তো অটোমেটিক্যালি তো ঘুম থেকে উঠে আমরা একটা সুশৃঙ্খল বাংলাদেশ পাবো না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাবো না। গণ অভ্যুত্থানের পর আমরা যেমনটি দেখেছি যে একটি নারী বিদ্বেষী গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। সেই জায়গা থেকে মুরাদনগরের ধর্ষণের ঘটনা যদি আমরা প্রসঙ্গ টেনে বলি, নারী নিরাপত্তা আসলে কে নিশ্চিত করবে? এর দায়ভার আসলে কার উপর বর্তায়? নারী নিরাপত্তাটাকে আমি আইসোলেটেড দেখছি না। এটা নারী কেন বুঝছেন? আপনি মাইনরিটির কথা চিন্তা করেন, হিন্দু সম্প্রদায়ের কথা চিন্তা করেন। আমি যদি বলি যে তাদের 90% মানুষ নিরাপত্তা বোধ করছে না যে কোনো কারণে, আমি যেহেতু গ্রাসরুট লেভেলের সাথে আমার একটা পরিচিতি আছে, আমি যখন এলাকায় যাই তখন কাছে এসে একটা হাতে জোরে চাপ দেয় যে এখন পারবো না। কার ভয়? কিসের ভয়? এখন বাংলাদেশে এমন যেন হয়েছে, ওই 75-এ যেমন ছিল, 72-এ যেমন ছিল, 2024 পর্যন্ত যেমন ছিল, এখনো তাই। মানে দল করতে হলে একটা দলে করতে হবে, অন্য কোনো মত থাকা যাবে না, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক কেন? হিন্দু সম্প্রদায়ের দিকে তাকান, আপনি নারীর কথা বলছেন কেন? শিশুরা কি মুক্তি পাচ্ছে? তার মানে যারা মানে ডেভিল শক্তি যেটা আছে, যেটা মানে শয়তান যারা, তারা তো সাবজেক্ট খুঁজবে কোথায় কোথায় সে এই দুর্বৃত্তায়ন, এই অমানবিক কাজগুলি করতে পারে। নাহলে 7 বছরের শিশু কিভাবে ধর্ষিত হয়? আমরা মুরাদনগরে যে কাহিনী দেখলাম এবং তার ইন্টারভিউ দেখলাম, তার স্বামী তাকে মোটামুটি বুঝিয়ে শুনিয়ে মামলাগুলো প্রত্যাহার করেছে। এটা তো তার সামাজিক বিষয় আছে, তার পরিবার আছে, মানে সন্তানতে আছে। ধর্ষণ নিয়ে আমরা একটা রাজনীতির খেলাও দেখলাম, ধর্ষকের পরিচয় নিয়ে একটা খেলা দেখলাম।
এইটা হচ্ছে কি, দেখুন এই যে বাংলাদেশে যে মানে মর্মান্তিক কিছু ধর্ষণের ঘটনা ঘটলো, এটা কি প্রমাণ বিচার হয়েছে? এটা যদি ড্রাস্টিক একটা ইমিডিয়েট একটা দ্রুত মানে আইনের বিচারের মাধ্যমে এদেরকে স্পিডি ট্রায়াল করা যেত, তাহলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হতো। দেখলো যে সিস্টেমটাই এরকম, ধর্ষণকারী জানে যে আমি যদি ধরাও পড়ি আমার বিচার হইতে 15 বছর লাগবে, তাহলে ওখানে তো ধর্ষণে উৎসাহিত হবেই। সুতরাং আমি নারী আমি বলছি না, আমি হচ্ছে ভালনারেবল। কারা এখন সংবেদনশীল জায়গায় আছে? এখানে নারী আছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, নিরীহ মানুষ আছে, যার টাকা আছে সে সব কিছু ম্যানেজ করতে। আমি এখন অনেক দাগি কুখ্যাত আওয়ামী লীগের দিব্যি ঘুরে বেড়াচ্ছে, বিকজ তারা টাকা দিয়ে সব কিছু ম্যানেজ করে ফেলছে। ওয়ারেজ অনেক অসংখ্য নিরীহ মানুষ আপনার ঘরে ঘুমাতে পারছে না। সো এটার সাথে আমি কোনোভাবে মিলাতে চাচ্ছি না যে এটা নারী এনিবডি যার উপরে, এখানে যে যার উপরে জুলুম করার সামর্থ্য আছে, যে যে জুলুম করার সামর্থ্য রাখে সে করছে, এবং যার কোনো সামর্থ্য নেই সে জুলুমের শিকার হচ্ছে। এখানে পুরা বাংলাদেশটা এখন 2 ভাগে বিভক্ত, এক হলো জুলুমকারী এবং মাজলুম। এবং ধরে নেন যে বাংলাদেশের 90% মানুষ এখন কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার, হয় চাঁদার শিকার অথবা হয়রানির শিকার, সামাজিক মানে পারিবারিক বা ধর্মীয় বঞ্চনার শিকার, কোনো না কোনো বঞ্চনার শিকার হচ্ছে 90% বাংলাদেশের মানুষ। এই অবস্থার পরিবর্তন কিভাবে হবে? ওই যে বললাম, সৎ সাহসী দেশপ্রেমিক নেতৃত্ব, এর কোনো বিকল্প নেই। বাংলাদেশের শিক্ষিত মানুষ, সাহসী মানুষ রাজনীতিতে আসে না তো, কারণ এই রাজনৈতিক পরিবেশটা এত কলুষিত হয়ে গেছে যে এখানে কোনো শিক্ষিত ভদ্র মানুষ শিক্ষিত আসতে চায় না। আপনি যদি শিক্ষিত ভালো মানুষ, দেশপ্রেমিক মানুষ রাজনীতিতে না পান, কারণ রাজনীতি তো হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, রাজার নীতি। এখানে রাজার নীতি আপনি কি দিয়েছেন 3rd ক্লাস পাওয়া লোকজনদেরকে, যে জীবনে পাশ করতে পারতো না। আপনার স্কুল, আপনার কলেজের বন্ধু বান্ধবীর কথা চিন্তা করুন, যারা ব্রিলিয়ান্ট ছিল, মেধাবী ছিল, তারা হয় বিসিএস অথবা ডক্টর অথবা ইঞ্জিনিয়ার, কিন্তু যে বারবার ফেল করছে, কোনোদিন পাশ করতে পারে, সে এখন সবচেয়ে বড় নেতা। তাহলে তার কাছ থেকে আপনি কি আশা করবেন? সে পুরো প্রসেস, সে তো ওই চাকু দেখিয়ে হুমকি দেখিয়ে নকল করে পাশ করেছে হয়তোবা, সে এখন আপনার সবচেয়ে বড় নেতা। তাহলে আপনি কিভাবে আশা করেন? এই জন্য আমি বলতে, আমার দলের যেটা আমি বলতে চাই যে শিক্ষিত সৎ দেশপ্রেমিক মানুষকে আসতেই হবে, তাছাড়া বাংলাদেশের মুক্তি হবে না। এখন পর্যন্ত যদি বলেন, আমার যদি পার্সোনাল 95% হচ্ছে খারাপ মানুষ রাজনীতিতে আছে, 5 হলো তারা নিরীহ। বাংলাদেশের মুক্তির কথা বলছেন, রাষ্ট্র সংস্কার কিন্তু গণঅভ্যুত্থানের পর আমরা বহুবার শুনেছি এই কথাটি, এবং আমাদের মনে আশাও জেগেছে, এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনা করছে। যখন আসলে ঐকমত্যের দ্বার প্রান্তে এখনই আমরা নানা শঙ্কার কথা শুনছি। অগ্রগতির প্রসঙ্গে যদি আসি, জুলাই চার্টারের প্রসঙ্গে যদি আসি, আশা দেখেন কিনা, সেই প্রশ্ন আপনার কাছে রেখে যান। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয়, এমনটি বলছেন খোদ কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তাহলে জুলাই সনদের যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নের সাথে আসলে বাস্তবতার ফারাক কতটুকু? বাস্তবতার ফারাক হচ্ছে বঙ্গোপসাগর। আমি ছোট করে বললাম, আপনি দেখুন এতদিন পর্যন্ত আলোচনা হচ্ছে, এত গুরুত্বপূর্ণ মানুষ, এতগুলো রাজনৈতিক, এতগুলো সেশন হলো, আদার দ্যান আর্টিকেল 70, কোন বিষয়টা ঐক্যমত্য হলো? কোনো বিষয় না, এবং ঐক্যমত্যার কোনো সম্ভাবনা নেই। আমি যেটা বললাম যে এই জাতির 3000 বছরের ইতিহাসে কোনো কিছু ঐক্যমত্য হওয়ার সুযোগ নেই। সো যে পরিমাণ এফোর্ট এখানে দেওয়া হচ্ছে, সেই তুলনায় এটা ওই পর্বতের মুশিক প্রসবের মতো অবস্থা। সুতরাং এটা আমি আশাবাদী হওয়ার কিছুই দেখি না। আমার মনে হয় এখন সর্বসাকুল্যে যে বেসিক কিছু জিনিস যেখানে একমত হইতে পারে, এখনও দেখুন নতুন নতুন পয়েন্ট আসছে, নতুন নতুন। এটা কি ওই আনুপাতিক হারে ভোটের উপরে সরকার গঠন হবে, নাকি আপনার স্থানীয় সরকার নির্বাচন হবে? সো প্রত্যেকটা দিন কিন্তু নতুন নতুন ইস্যুজ আসছে। সুতরাং আমি মনে করি না যে সংস্কারের বিষয়। আর জুলাই ডিক্লারেশন, এটা খুব একটা, এটাকে ম্যাগনা কার্টা করতে চাচ্ছেন? এটাকে কোনো বিশেষ, এটা যদি বিপ্লবের পরপর, ঘটনার পরপর আসতো, তাহলে কিন্তু অনেক কিছুর তাৎপর্য থাকতো। এখন এটা ডেড হর্স, এটার কোনো প্রয়োজন নাই। এবং আলটিমেটলি আজকে যদি আপনি বলেন যে ঠিক আছে, যারা সেই সময় সরকার বিরোধী আন্দোলন করেছে, যে ছাত্ররা যোগদান করে, তাদেরকে ভবিষ্যতে বিচার করা যাবে না, এটাকে যদি 2 বছর 3 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, যেটা সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আওয়ামী লীগ এমন একটা দল, তাদের প্রচুর অর্থ আছে, তাদের প্রচুর জনসমর্থন আছে, তাদের অনেক মেকানিজম আছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রফেসর ইউনূসের আপনার লাস্ট লন্ডন ভিজিটে কেয়ার স্টারমারের সাথে মিটিং না হওয়ার পিছনে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা ভূমিকা আছে। সুতরাং এটাকে তো হেলাফেলা করে ফেলে দেওয়ার মতো, এবং পৃথিবীতে অনেক দেশ, অনেক মানে দেশ আছে যেখানে এরকম ভুরি ভুরি ঘটনা আছে, যারা টাকা দিয়ে গভর্নমেন্টকে ফেলে দিয়েছে। এবং এটা ডিপেন্ড করবে পরবর্তী যে গভর্নমেন্ট আসবে, যারা সরকার গঠন করবে, তাদের দুর্নীতি অবিচার কতটা চূড়ান্ত পর্যায়ে হবে, তত তাতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি পুনর্বাসিত হবে। এখন 2-3 বছর একটা হাইপোথেসিস, 2-3 বছর পরে বা 5 বছর পরে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে,
তাহলে এদের কি হবে যারা এখন আছে? এটা একটা বড় বিপজ্জনক বিষয় না? সুতরাং যাতে আমাদের কথা হচ্ছে একটা, যে কোনো স্বৈরাচার জন্য কোনো ফর্মে ফিরতে না পারে, এরকম একটা চিরস্থায়ী বন্দোবস্ত। কিন্তু কাঠামোগত সংস্কারের পথে আমরা হাঁটছি কি? না, মোটেই না। কোন যে এ পর্যন্ত যে সংস্কারগুলো হচ্ছে তাতে দিয়ে এই স্বৈরাচারকে আসা, এই অলিগারকে বন্ধ করা, এই অর্থ পাচার রোধ করার কোনো সম্ভাবনা নাই। আমি ওই জন্যই প্রথমেই বললাম এটা আরো দানবীয় ফর্মে ফিরবে, আরো নির্মম, আরো সাধারণ মানুষের ভোগান্তি আরো। কেননা একটা বিপ্লবের থেকে যে জিনিসগুলির মাধ্যমে আপনি এটা ভালো কিছু আশা করতে পারেন তার কোনোটা এখানে এক্সারসাইজ করা হচ্ছে না বা এক্সারসাইজ করতে পারলো না। এবং সবচেয়ে রাজনৈতিক যে ঐক্যমত, এইটা হওয়া দরকার ছিল। এখানে এত বেশি স্প্লিটেড আমরা, এত বেশি আমরা মানে বিভক্তির জাতি, যে এখানে কোনো বিষয় আপনি স্বার্থের দ্বন্দ্বে কি বিভক্তি? স্বার্থের দ্বন্দ্ব, অ্যাবসলিউটলি। ভিন্ন একটা প্রসঙ্গে আসতে চাই, শেষ করবেন জি। ভিন্ন একটা প্রসঙ্গে আসতে চাই, ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে ভারতের সংসদীয় কমিটির এমপিরা নভারতের উপলব্ধি হলো কি? আমি মনে করি ভারতের মানে ওইভাবে বলতে হয়, যদি শেষে নথ খসালি তবে কেন লোক হাসালি। আমি খুব অবাক হয়েছে ভারতের মতো গণতান্ত্রিক একটা দেশ এত সময় নিল এই ব্যাপারটা বুঝতে। এখানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আপনি গত সপ্তাহে দেখলাম ভারতের পররাষ্ট্র বিষয়ক যে সংসদীয় কমিটি আছে, যেখানে মিস্টার মেনন আছেন, শশী থারুর আছেন। তো এই বিশেষ করে মিস্টার মেনন হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের ল্যান্ড বাউন্ডারি যে এগ্রিমেন্ট হয়েছিল এটা ওই সময় তিনি প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন। আর শশী থারুর ইজ এক্সেপশনালি একজন মানুষ যার চিন্তা কথাবার্তাকে আমরা আই রেসপেক্ট, ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সম্মান দেখাই। তারা যে আর্জেন্সিটা দিল যে ভারতের উচিত সবকিছু ভুলে গিয়ে বাংলাদেশের সম্পর্ক, অদ্যাবধি এই প্রথম আমরা একটা জায়গা দেখলাম যে ভারত কিছুটা নমনীয় হলো। এর কারণটা হচ্ছে সামনের গঙ্গা চুক্তি শেষ হয়ে যাচ্ছে 12ই ডিসেম্বর। এটা কিন্তু সিরিয়াস ইস্যু একটা। এটা এখন এতদিন ধরে গত 10 মাসে ভারত প্রমাণ করলো যে বাংলাদেশের সাথে এই যে সম্পর্ক বিচ্ছিন্ন করা, আপনি দেখুন আদার দেন সচিব পর্যায়ের একটা মিটিং ছাড়া কিচ্ছু হয় নাই, যেটা আনএক্সপেক্টেড। এটা মানে বাংলাদেশের স্বাধীনতার পরে ভারতের সাথে সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের মানে কূটনৈতিক সম্পর্ক ছিল। এবং শুধু আমি বললাম আদার দেন সামরিক যুদ্ধ বাদে সর্বক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে ভারত যুদ্ধ ঘোষণা করেছে। এটা আমার বিবেচনায়। ইভেন গত পরশু দিনও আপনার পাট এবং পাটজাত দ্রব্য বন্ধ করেছে, ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে। আপনি দেখুন মানে কোন জিনিসটা তারা চালু রেখেছে। এই এখন তারা রিয়ালাইজ করলো যে না, আসলে তো আমাদের কোনো লাভ হচ্ছে না, লাভ হবে না। নিজেদের স্বার্থ থেকে কি রিয়ালাইজেশন? অফকোর্স তাদের স্বার্থের জন্য, এবং এটা নিজের স্বার্থ করতে বলছে না। বাংলাদেশকে আপনি একটা ঘটনা, পুশিন হচ্ছে আননেসেসারি একটা জিনিস। পুশিন এরা জাস্ট ওই আপনার 1955 যে আপনার সিটিজেনশিপ অ্যাক্ট ছিল, এটা 2014-তে করলো। এর উদ্দেশ্য কি? যত মুসলমান আছে এই চারটা প্রভিন্সে, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং আসাম, এই কটা যতগুলো যত বাংলাদেশে তাদেরকে ফেরত নিয়ে আসা। আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন। বাংলাদেশ 4 বার ডিপ্লোম্যাটিক্যালি এটার প্রতিবাদ করেছে। বাট আমি নিচ্ছে না তো বাংলাদেশের সাথে বললাম তো যে একদম যুদ্ধ ঘোষণা, শুধু সামরিক যুদ্ধ হচ্ছে না, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা সামরিক যুদ্ধ দেখছি, ইরান ইসরায়েল যুদ্ধ, এর আগে আমরা ভারত পাকিস্তানের যুদ্ধ দেখেছি, এর আগে রুশ ইউক্রেন। এই জায়গা থেকে আসলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে আমরা কতটা সচেতন? প্রতিরক্ষা ব্যবস্থা আমি পাবলিকলি অনেক কিছু বলতে পারবো না, আমি ওয়ার স্টাডিজের স্টুডেন্ট হিসাবে। তবে এটার অবস্থা ভয়ানক। আমাদের কি আছে? আকাশ প্রতিরক্ষার কি আছে? একটা মানে বাংলাদেশের সীমান্ত থেকে রাজধানী ঢাকা শহরে আসতে লাগবে 6 মিনিট একটা অত্যাধুনিক বিমানের, ফাইটার এয়ারক্রাফটের। আপনার কি প্রতিরক্ষা আছে? আপনার কি আকাশ প্রতিরক্ষার কোনো ডিফেন্স সিস্টেম আছে? আপনার কি অ্যাপ্রোপ্রিয়েট ফাইটার এয়ারক্রাফট আছে? নাথিং। এখানে যা আছে এটা হলো অবসোলেট। এগুলো দিয়ে খুব একটা কার্যকর করা যাবে না। বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা কি বিষয়গুলো ভাবেনি? তারা ভেবেছে এইভাবে যে আমরা ক্ষমতায় থাকার জন্য যা করা দরকার ততটুকুই করব। এবং আমি যদি বলি বিগত সরকারগুলি জাতিকে ধোকার মধ্যে ফেলেছে, কেউ ম্যাথডিক্যালি আমাকে প্রমাণ করতে পারবে না আমি ভুল বলছি। আজকে আমি খুব সিম্পল, আমাদের ডেটারেন্স ক্যাপাসিটি নাই, কোনো ডেটারেন্স এমন একটা ব্যবস্থা, এটা ডেটারেন্স ক্যাপাসিটি না থাকার কারণে এখন বাংলাদেশ হচ্ছে হিউম্যান ডাম্পিং এরিয়া। আপনি এই 12 লক্ষ রোহিঙ্গাকে
এখানে পাঠিয়েছে, মিয়ানমার খুব ভালো করে জানে বাংলাদেশ এটা প্রতিবাদ করতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না। আজকে যে পুষণ হচ্ছে, পুষিন হচ্ছে একমাত্র কারণ যে বাংলাদেশ এটা প্রতিবাদ করতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না। ডেটোরেন্স, 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 এটা শুধু সামরিক হবে তা না, এটা বাণিজ্যিক ডেটোরেন্স হতে পারে। 2015 সালের একটা উদাহরণ আমি দেই। ভারত ডিক্লেয়ার করলো যে বাংলাদেশে কোনো গরু রপ্তানি করবে না। ভারতে সারা বছরে 1,25,00,000 গরু উৎপাদন করে, তার মধ্যে 25 থেকে 30 লক্ষ গরু বাংলাদেশে আসে, রাইট? তো যখন বাংলাদেশে ঘোষণা করলো 2015, 16, 17 বাংলাদেশের কষ্ট হয়েছে, ভারতের গরু ছাড়া তোমাদের চলতো না একটা সময়। 2018 সালে বাংলাদেশের গরু প্রোডাকশন সারপ্লাস, কোনো ভারতীয় গরু কিন্তু এখন আসে না। এবং ওই সময় ভারতের প্রত্যেক বছর ক্ষতি হয়েছে 31,000 কোটি রুপি। সুতরাং নিজের পায়ে নিজে ভারত কুড়াল মেরেছে। দিস ইজ কল্ড ডেটারেন্স। ডেটারেন্স বলতে সবসময়, এবার ডেটারেন্স হচ্ছে এমন একটা মিনস, আপনি যদি যুদ্ধ অ্যাভয়েড করতে চান তাহলে আপনার ডেটারেন্স থাকতে হবে। এই গত কয়েক বছরে আমি ওয়ার স্টাডিজের ইয়ে থেকে বলছি, প্রত্যেক বছর 20 থেকে 25 বার মিয়ানমার এয়ারফোর্স আমাদের সীমান্ত, আমাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে। ডিপ্লোম্যাটিক প্রতিবাদ করা হয়, মিয়ানমারের রাষ্ট্রদূত ভদ্রভাবে দৌড়ে চলে আসেন, কোনো কাজ হয় না। এই পর্যন্ত স্বাধীনতার পরে বাংলাদেশের সাথে যে অন্যায্য আচরণ ভারত করেছে, কোনো জায়গায় প্রতিবাদ, এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখলাম এই পরপর 2 বার আপনার চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রে 2 বার প্রতিবাদ পাঠালো, আগরতলাতে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ সহ অবমাননা করার প্রতিবাদ করলো। নিশ্চয়ই এই বিষয়টা আসলে বিস্তারিত আলোচনার দাবি রাখে আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ দেশ প্রতীকের